জাতি হিসেবে এটা আমাদের জন্য ভীষণ দুর্ভাগ্যের এবং কলঙ্কের। সাম্প্রতিক সময়ের ইতিহাসে এই রাষ্ট্রের মাটিতে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। আবার আমাদের জন্য এটা ভীষণ গৌরবেরও। এটা সত্যিকার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা সেই অপরাধীদের পতন ঘটিয়ে দেশ ছাড়তে বাধ্য করতে পেরেছি। অপরাধীদের পতনের পর জাতি হিসেবে আমাদের ওপরে সেই অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করার দায়িত্ব ন্যস্ত হয়েছেন। প্রতিটি ন্যায় বিচার ভবিষ্যতে একই ধরনের অপরাধের ক্ষেত্রে নিবৃত্তকারী হিসেবে কাজ করে। শেখ হাসিনা অপরাধ এবং বিচার যেহেতু আন্তর্জাতিক মনোযোগ পেয়েছে, তাই একই ধরনের অপরাধ নিবৃত্তকারী হিসেবে এটার আন্তর্জাতিক প্রভাবও আছে। শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেগুলো নেহাত হত্যা কিংবা নির্যাতন না, এগুলো মানবতা বিরোধী অপরাধ। শুধু জুলাই গণ অভ্যুত্থানের সময়ই না, তার শাসন আমলে পুরো সময় গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো অপরাধ সংঘটিত হয়েছে নিয়মিতভাবেই। এর বাইরেও বিএনপি নেতা কর্মীদের ওপরে এবং একটা সময় পর্যন্ত জামায়াতে ইসলামের কর্মীদের ওপরেও পরিকল্পিতভাবে হেফাজতে নির্যাতন, গায়েবী মামলাসহ নানা রকম নিপীড়ন ও মানবতা বিরোধী অপরাধের আওতায় পড়বে। শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলায় প্রথম মামলাটির রায়ে প্রত্যাশিতভাবে 5টি অভিযোগের মাধ্যমে 3টির জন্য তিনি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পেয়েছেন, বাকি 2টির জন্য পেয়েছেন অমৃত্যু কারাদণ্ড। শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থানের এক অভাবনীয় উদাহরণ হয়ে থাকবে পৃথিবীর ইতিহাসে। কোনো রকম মারণাস্ত্র ছাড়া রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে শুধু নৈতিক শক্তিকে পুঁজি করে নেমে যাওয়া মানুষের ওপরে অকল্পনীয়ভাবে বর্বরতা চালানো হয়েছে। সেই বিক্ষোভ দমনে শেখ হাসিনা ঠান্ডা মাথায় মারণাস্ত্র ব্যবহার করতে নির্দেশ দিচ্ছেন, এমন ফোন রেকর্ডও আছে। আল জাজিরা এবং বিবিসির মতো প্রতিষ্ঠান তাদের ডকুমেন্টারিতে সেই অডিও ব্যবহার করার জন্য নিজেরা ফরেনসিক টেস্ট করে নিশ্চিত হয়েছেন সেটা তারই কল রেকর্ড, কোনো প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়নি। শেখ হাসিনার প্রতিষ্ঠিত মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের যারা কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন, বিশেষ করে নিহত ব্যক্তিদের স্বজন, অন্ধ বিকলাঙ্গ মানুষ, আহত ব্যক্তিদের নিশ্চয়ই বেশি নজর ছিল এই বিচারের প্রতি। তবে আমরা স্মরণ করব সেই অভ্যুত্থানে শুধু নয়, আওয়ামী লীগ শাসনের দীর্ঘ 15 বছর, বিশেষ করে অবৈধভাবে ক্ষমতায় থাকার 10.5 বছর, বিরুদ্ধাচরণ করে নিপীড়নের শিকার অসংখ্য রাজনৈতিক নেতাকর্মী, অরাজনৈতিক ব্যক্তি এবং লুণ্ঠিত গণতন্ত্রের দেশে মানবাধিকার ও নাগরিক অধিকার বঞ্চিত হয়ে রীতিমতো প্রজায় পরিণত হওয়া কোটি কোটি মানুষেরও এই রায়ের প্রতি নজর ছিল। এই রায় নিশ্চয়ই ন্যায় বিচারে নিশ্চিত করেছেন। তবে প্রশ্ন আসতেই পারে, এই রায় কি শেষ পর্যন্ত প্রতীকী বিষয়ে পরিণত হবে? শেখ হাসিনার জীবদ্দশায় তাকে দেশে এনে রায় কার্যকর করা যাবে, এই সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না। ভারত সরকার যেভাবে তার আশ্রয় ও নিরাপত্তা বিধান করছে, তাতে এটা প্রায় নিশ্চিত যে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না। ভারতের মানসিকতার প্রমাণ পেতে পারে স্বয়ং প্রধান উপদেষ্টার বাংলাদেশে বারবার আপত্তি জানানোর পরও ভারত শেখ হাসিনাকে ক্রমাগত বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলার বাধা দিচ্ছে না। এমনকি রায় ঘোষণার আগের দিনও তিনি তার বক্তব্যে গণ অভ্যুত্থানের শক্তিগুলোর বিরুদ্ধে মারাত্মক সব হুমকি দিচ্ছেন। মৃত্যুদণ্ড বিরোধী অপরাধের কারণে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারতের উপর চাপ তৈরি করা প্রায় অসম্ভব হবে। তবে বাংলাদেশ সরকারের উচিত হবে সরাসরি ভারত সরকারের ওপর শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য চাপ তৈরি করা। ভারত সরকারকে ভাবতে হবে, তারা যদি শেখ হাসিনার সময়ের মতো শুধু একজন ব্যক্তি বা একটি দলের সঙ্গে সম্পর্ক না করে একটি টেকসই দ্বিপক্ষীয় সম্পর্ক তৈরির জন্য বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায়, তাহলে শেখ হাসিনার ব্যাপারে তাদের সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করতে হবে। শেখ হাসিনার বিচার নিয়ে আন্তর্জাতিক মহলে কিছু প্রশ্ন তৈরি হতেই পারে, জাতিসংঘ সহ পশ্চিমা বিশ্ব মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। এটা ছাড়া মানবতা বিরোধী অপরাধের মতো কোনো অপরাধে কারো অনুপস্থিতিতে বিচার আন্তর্জাতিক মানদণ্ডের বরখলাপ হিসেবেই দেখা হয়। রোম ইনস্টিটিউটে কোনো অভিযুক্তের বিরুদ্ধে বিশেষ পরিস্থিতিতে অভিযোগ নিশ্চিতভাবে শুনানি কারো অনুপস্থিতিতে হতে পারে, কিন্তু মূল বিচার এবং শুনানি অভিযুক্তের অনুপস্থিতিতে হওয়ার কোনো সুযোগ নেই। আমরা আশা করতে পারি সরকার, বিশেষ করে প্রধান উপদেষ্টা, তার আন্তর্জাতিক অবস্থানকে ব্যবহার করে এসব চাপ সামাল দিতে পারবেন। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনকে দিয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত করানো শেখ হাসিনা বিচারের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের একটা অসাধারণ সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে। সেই তদন্তের রিপোর্টে সংস্থাটি জানিয়েছিলেন, জুলাই গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশে উচ্চমাত্রার মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল। এসব অপরাধের সিদ্ধান্ত, নেতৃত্ব, পরিচালনা এবং সমন্বয়ের ক্ষেত্রে শেখ হাসিনাই ছিলেন প্রধান ব্যক্তি। সময়ই বলবে শেখ হাসিনাকে এনে রায় কার্যকর করা যাবে কিনা। তবে সেটা করা না গেলেও
এই রায়ের মাধ্যমে এটা নিশ্চিত হলো শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এখানেই শেষ হচ্ছে। দল হিসেবে আন্তর্জাতিক আদালতে আওয়ামী লীগের বিচার হওয়ার কথা আলোচনায় আছে। আলোচনার সুবিধার জন্য যদি এটা ধরেই নেই যে সেই বিচারে আওয়ামী লীগের বিরুদ্ধে সংগঠন হিসেবে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ না পেয়ে দলটিকে নিষিদ্ধ করা হলো না, তারপর এটা বলতেই হচ্ছে যে বয়স শেখ হাসিনার পক্ষে নেই। আর এই রায়ের পর সেই প্রেক্ষাপট তৈরি হলেও বাংলাদেশে ফিরে এসে শেখ হাসিনার পক্ষে দলের নিয়ন্ত্রণ গ্রহণ করা এবং নেতৃত্ব দেওয়া একেবারে অসম্ভব হবে বলে মনে হয়। কিছু অডিও বক্তব্যের মাধ্যমে তার পরাজিত চেহারা দেখাবেন না বলে তিনি ভিডিও বার্তায় আসবেন না সম্ভবত। তিনি হয়তো উস্কানি দিয়ে যেতে পারবেন, যা আজও তার দলের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। শেখ হাসিনা এবং তার ক্ষমতার কেন্দ্রে থাকা মানুষদের অনেকটা চেনা আছে বলেই অপ্রত্যাশিত নয় যে তিনি সহ সেই সময়ে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িতরা কোনোভাবে তাদের দায় স্বীকারে আশেপাশে যাবেন না। কিন্তু দলটির সমর্থকেরা একটি বড় অংশ এখনও শেখ হাসিনা এবং তার সহযোগীদের অপরাধের মাত্রা এবং ব্যক্তি অনুধাবন করছে না। এটা হতাশার। এই রায় সাধারণত সমর্থকদের মনে কিছু ভিন্ন চিন্তার উদ্রেক করবে বলে আশা করতে চাই আমরা। মানুষ রাষ্ট্র তৈরি করেছিল এমন একটা ব্যবস্থা নিশ্চিত করতে, যার মাধ্যমে সব মানুষ কিছু নিয়ম নীতির মধ্যে বসবাস করবে এবং এর ব্যত্যয় হলে ন্যায় বিচার নিশ্চিত করার মাধ্যমে রাষ্ট্র ও সমাজের নজির স্থাপিত করবে। কোনো রাষ্ট্র যদি ন্যায় বিচার করতে ব্যর্থ হয়, বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের মতো ক্ষেত্রে, সেটা সেই রাষ্ট্রের আর যে কোনো বিচার করার অধিকারকেই প্রশ্নবিদ্ধ করে। আমরা স্মরণ রাখব মার্টিন লুথার কিং এর বিখ্যাত উক্তি, যে কোনো বিচারেই সব ক্ষেত্রে ন্যায় বিচারের জন্য হুমকি।